নমস্কার প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনে। সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। দেশে এখন নির্বাচন আগে না সংস্কার আগে? আগে জাতীয় নির্বাচন না স্থানীয় নির্বাচন? এসব ইস্যুতে পক্ষে বিপক্ষে রাজনীতি চলছে রাষ্ট্র সংস্কারের কাজও চলছে, ভাঙাভাঙির পক্ষে বিপক্ষের রাজনীতিও। কিন্তু যা ভেঙে ফেলা খুব জরুরি ছিল, সেই মাফিয়া সিন্ডিকেট ভাঙা নিয়ে রাজনীতির ময়দানে কোনো আলাপ নেই। অথচ এই চক্রের কারণে দেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক কি নিদারুণ কষ্টে দিন পার করছেন তা অজানা নেই কারোরই। কৃষি উপকরণের দাম বাড়ছে তো বাড়ছেই, বাজারে মূল্যস্ফীতি ভয়াবহ পর্যায়ে চলে গেছে। এর মধ্যে এলপি গ্যাসের সিলিন্ডার, দেশি বিস্কুট, ফলমূল, চশমা আর মশার কয়েলের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর বসানো হয়েছে 15% ভ্যাট। সঙ্গত কারণে প্রশ্ন ওঠে, নিম্ন আয়ের মানুষ কি করে বাঁচবে এই দেশে? দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয়, ভাঙতে হবে বাজার সিন্ডিকেট। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি উপস্থিত রয়েছে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জনাব খন্দকার রুহুল আমিন, সিআইপি, সাবেক পরিচালক এফবিসিসিআই, প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা রেস্টুরেন্ট মালিক সমিতি। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব মীর মাসরুর জামান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। থ্যাঙ্কস ফর কামিং টু মাই শো। খন্দকার রুহুল আমিন, আপনাকে দিয়ে বরঞ্চ শুরু করি আমি। আপনি একজন ব্যবসায়ী, সেই জায়গা থেকে একটুখানি বলবেন যে একেবারে আমার সকল দর্শকের জন্য, আমরা সিন্ডিকেট শব্দটার সাথে পরিচিত, কিন্তু সিন্ডিকেট আসলে কি বোঝায়? প্রকৃতপক্ষে সিন্ডিকেট অবশ্যই আছে। এটা প্রচারটা এত বেশি হয়েছে যে এখন খুব ইজি মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি না। প্রতিটা ক্ষেত্রে কেন যেন বড় বড় ব্যবসায়ীরা রাজনীতিকভাবে ব্যবহার করে তারা সিন্ডিকেট গড়ে তোলে। অর্থাৎ দেখুন, নিত্য প্রয়োজনীয় যে সমস্ত দ্রব্য আছে, এটা প্রকৃতপক্ষে 5টা কোম্পানির কাছে, 5টা কর্পোরেটের কাছে সীমাবদ্ধ আছে। চট করে আপনি এটা ভাঙতে হলে আপনাদের সেই ধরনের যোগ্যতা লাগবে, সেই ধরনের সাহস লাগবে, এবং যে রাজনীতিক তাকে বেনিফিট দিয়ে আপনি বেনিফিশিয়ারি হবেন, এই চিন্তা দূর করতে হবে। এইটা যদি করতে পারেন তাহলে অবশ্যই ভাঙতে পারবেন। আর ভাঙতে তো হবেই, না ভাঙলে সমাজ পরিবর্তন কিভাবে হবে? যেভাবে ছাত্ররা করে দেখালো, এটা তো সমাজ ভেঙে তারা দেখিয়েছে যে কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে বুকে তাজা রক্ত দিয়ে পরবর্তী প্রজন্মকে সুন্দরভাবে সঠিকভাবে চলার স্বার্থে নিজেদের জীবন বিসর্জন করে দিতে হয়। এটা তো শিখিয়েছে আমাদেরকে। সুতরাং আমরা যারা বয়স্ক আছে, বয়োজ্যেষ্ঠ আছে, আমরা হয়তো সেই ধরনের সাহস পাই না বা করতে চাই না। অ্যাকচুয়ালি আমাদেরই তো করা উচিত, কারণ আমরা তো জীবনে অনেক কিছু ভোগ করেছি। এখন তো আমাদের শেষ পর্যায়ে, আমাদের সেটা করা দরকার। আমরা করি না, বাট আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তারা করে দিয়েছে, এই জন্য তাদেরকে স্যালুট জানাই। তো এখানে হয়েছে কি, এই বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাল, ডাল, তেল, চিনি, গরম মশলা, এই কয়েকটাই আমাদের সামনে, যেহেতু রমজান আর খেজুর, ছোলা ছাড়া এই 5টা-7টা দ্রব্য ছাড়া আর কিছু নেই। দেখা গিয়েছে, যেমন ভোজ্য তেল আমাদের যেটা আমরা ব্যবহার করি এক মাসে, সেখানে রমজান মাসে আমরা 3 গুণ ব্যবহার করি, স্বাভাবিক কথা। তদ্রূপ ছোলার ক্ষেত্রে তাই, খেজুর ক্ষেত্রে তাই, চিনির ক্ষেত্রে তাই। এই 6টা বা 7টা দ্রব্য তারা করে কি, দেখা গেল যে তারা ইম্পোর্ট করে ঠিকই নিয়ে আসলো, আসার পরে তারা দেখা গেল যে তাদের যেভাবে তাদের ডিলারদের দেওয়ার কথা, শিপ কিন্তু মাদার ভেসেল কিন্তু আছে আমাদের বাংলাদেশের সীমান্তে আছে, সমুদ্রে আছে, ডিপ সি পোর্টে আছে, ওইটা ছাড়ে না। তারা করে কি, যে বিভিন্ন যে ডিলার আছে, ডিলারদের ডিমান্ড অনুযায়ী তারা দেয় না, সরবরাহ করে না, যে মাল কমতি আছে, দিল না। না দেওয়া হলো কি হলো, যে ডিমান্ডটা বেড়ে গেল। সরবরাহ যদি কমে যায়, ডিমান্ড বেড়ে যায়, আর ডিমান্ড বাড়লে সেই অনুপাতে দামটা বেড়ে যায়। এর মধ্যে সরকারের সাথে ওই ব্যবসায়ীদের সাথে লেনদেন হয় বা বার্গেনিং হয়। হ্যাঁ, দামটা কিভাবে হতে হবে, সরকার থাকতেই হবে, সরকার ছাড়া এটা সম্ভব নয়। আচ্ছা, এই জায়গা থেকে আমি একটু মীর মাসরুর জামান আপনার কাছে আসতে যাচ্ছি। বিগত সরকারের সময়ে আমরা বিপক্ষ দলের যারা আছেন তারা এবং বিশেষজ্ঞরা বলেছেন যে এখানে আসলে রাজনৈতিক প্রভাব আছে, সরকারের হাত আছে, যেমনটি আমাদের খন্দকার রুহুল আমিন তিনিও বলছিলেন। এই সরকারের সাথে নিশ্চয়ই এরকম কিছু নেই, সেটাই আমরা আশা করতে পারি। কিন্তু এই সরকারও বাজার সিন্ডিকেট একেবারেই ভাঙতে পারেনি, বরং বিগত সরকারের যে মন্ত্রী ছিলেন তিনি যে সুরে, বাণিজ্য মন্ত্রী যে সুরে বলেছিলেন যে বাজার সিন্ডিকেট ভাঙা সম্ভব না, এই সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টাও সেই সেম সুরে বলেছেন যে বাজার সিন্ডিকেট ভাঙা সম্ভব না। কেন আসলে সম্ভব না? সরকারের সাথে কি এমন সম্পর্ক? এইটা যেটা হয় কি, যে অতিরিক্ত মুনাফালোভী
ব্যবসায়িক মনোবৃত্তি, এটা একটা সংস্কৃতি হিসেবে আসলে আমাদের সমাজে গেড়ে বসেছে। আমরা যেটা দেখতে পাই, যেমন একটি কথা প্রায় প্রবাদের মতো, যে কোনো উৎসবের সময় অন্যান্য দেশে আমরা দেখি যে পণ্য মূল্যে ছাড় দিয়ে মানুষকে আনন্দ বেশি করে উপভোগ করে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়, এবং সেই সুযোগ রাষ্ট্র করে দিতে চায়, সেই সুযোগ ব্যবসায়ীরা করে দিতে চান, সমাজের সবার সেই ধরনের একটা অংশগ্রহণ থাকে। আর আমাদের এখানে উল্টোটা হয়। এখানে এই যে উল্টোটা হয়, এইটা তো এক ধরনের সংস্কৃতি, এক ধরনের লোভের মানসিকতা, অতিরিক্ত লোভের মানসিকতা। এই মানসিকতা যখন সংস্কৃতি হিসেবে গেড়ে বসে, তখন সেটা ব্যবসায়ী থেকে শুরু করে উনি যারা বলছিলেন যে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বা এগুলো যাদের দেখাশোনা করার কথা, তারা সহ সবাইকে অন্তর্ভুক্ত করেই তাদের সেই অতিরিক্ত মুনাফাটা তুলে নেওয়ার যে কি বলে মনোবৃত্তি, সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করা হয়। এবং সেজন্যই যেহেতু এটা সাংস্কৃতিকভাবে প্রথিত, ভেতরে রয়ে গেছে জিনিসটা, এবং এটাকে একরকম অ্যালাউ করে নেওয়া হচ্ছে যে হ্যাঁ, ব্যবসা তো একটা লাভ করতেই হবে। অনেক সময় বলা হয় যে সিজনাল প্রফিট, যে এই সিজনে এটার বিক্রি সবচেয়ে বেশি, কাজে এই সিজনে এটার লাভ সবচেয়ে বেশি করে নেওয়ার মানসিকতা। তো এই মানসিকতাটাকে লালন করা, কেননা আমরা জানি যে কোথাও অতিরিক্ত অর্থের লেনদেন হলে তার ভাগবাটোয়ারা অনেক বেশি জায়গায় ছড়িয়ে যেতেও সুবিধা হয়, এবং সেখানে যারা ওই ভাগবাটোয়ারা পাওয়ার জন্য নিজেদেরকে যোগ্য মনে করেন বা উপযুক্ত মনে করেন, তারা সবাই আর তখন সেটাকে খুব একটা ভাঙতেও যান না। রাজনৈতিক সরকারকে ধরেন আমরা এই ক্ষমতার মানে দোষে দুষ্ট করতে পারি, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারও কেন এই ব্যাপারে ব্যর্থতা স্বীকার করে নিলেন এত সহজে? এখন রাজনৈতিক সরকার হোক আর অন্তর্বর্তী সরকার হোক বা যেই হোক না কেন, আমি বলছিলাম যে বিষয়টা যখন একটি দীর্ঘদিনের সামাজিক চর্চায় রূপান্তরিত হয়, আমি যেটি জোর দিতে চাচ্ছি যে একটি সংস্কৃতি এবং স্বীকৃত পরিস্থিতি হিসেবে দাঁড়িয়ে যায় একটা সমাজে, একটা কাঠামোর ভেতরে, তখন শুধু একটি সরকারের পরিবর্তন কিংবা কোনো ব্যক্তির ইচ্ছে অনিচ্ছে এটাকে খুব বেশি পরিবর্তন আনতে পারে বলে মনে হয় না। তো আপনি যেটা বলছিলেন, পরিবর্তনে যদি জোর দিতে হয় তাহলে পদ্ধতি, সিস্টেমের পরিবর্তনে জোর দিতে হবে। আসলে পরিবর্তনে যদি জোর দিতে হয় তাহলে নীতির পরিবর্তনে জোর দিতে হবে, এবং সেই নীতি, বাস্তবসম্মত নীতি প্রণয়নের দিকে জোর দিতে হবে, এবং সেটাকে অবশ্যই প্রয়োগ এবং নির্দ্বিধায় বাস্তবায়নের দিকে জোর দিতে হবে। এখানে অনেক দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। এই প্রক্রিয়ার কথা তো আমরা সকল সংস্কারের বেলাতেই বলছি, এবং সকলেই আশা করছেন সংস্কার আসবে, সংস্কারে আরো সময় দেওয়া হবে কিনা সেগুলো নিয়ে কথা হচ্ছে। তাহলে সিন্ডিকেটকে কেন অপ্রতিরোধ্য বলা হচ্ছে? আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায়। যেটা বলা হচ্ছে যে উনিও যেটা খুব সঠিকভাবে বলছিলেন, যেটা এমন একটি পক্ষ, ব্যবসায়ীদের পক্ষটি এমন একটি পক্ষ, এবং তাদের কারসাজিগুলো এত দিনের, দীর্ঘদিনের, আমি বলবো যে উদ্ধৃতির ভেতরে রাখতে পারেন ঐতিহ্যবাহী, যে এটা খুব চট করেই, মানে হঠাৎ করে কোনো একটা উদ্যোগ রাতারাতি এটা ভেঙে ফেলা, আমরা যে খুব সহজে বলছি ভেঙে ফেলা, বরং এটা একটা মানে কি বলে সময় সাপেক্ষ পরিবর্তনের ব্যাপার। এবং যে কোনো আমরা সংস্কার বলি বা পরিবর্তনের কথা বলি, সব কিছু নিঃসন্দেহে সময় সাপেক্ষ। তো সেটার সাফল্য নির্ভর করে আমার উদ্দেশ্য, আমার কৌশল, আমার সাহসিকতার উপরে। এখন এগুলো যত বেশি আমরা দেখব, কার্যকর হতে দেখব, তত আমরা আশাবাদী হতে পারবো আশা করি। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। খন্দকার রুহুল আমিন, আপনার কাছে একটুখানি জানতে চাচ্ছি যে এই সিন্ডিকেটের সাথে পলিটিক্সের আসলে কি সম্পর্ক, এবং সিন্ডিকেট কি মাঝে মাঝে ক্ষমতা বা পলিটিক্সকে নিয়ন্ত্রণ করে, নাকি সবসময় পলিটিক্স আসলে সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করে? কি বলবেন? আমার কাছে কেন যেন মনে হয় যে সিন্ডিকেটই পলিটিক্সকে নিয়ন্ত্রণ করে, যেহেতু তাদের প্রচুর পয়সা আছে, পয়সা খরচ করে, তারা এইদিকে স্টাডি করে, এবং দেখবেন যে বড় বড় যে কর্পোরেট অফিস যারা আছে, সেখানে যে সমস্ত এক্সিকিউটিভ যারা আছে, সব ম্যাক্সিমাম আপনার এই বাণিজ্য মন্ত্রক থেকে যারা এখানে সচিব, উপসচিব যারা ছিলেন, তারা ওখানে চাকরি করেন। এবং আমি বলবো যে বাজার মনিটরিং ব্যাপার, বাজারের দামের ব্যাপার সম্পূর্ণ আপনার বাণিজ্য মন্ত্রকের উপর ডিপেন্ড করে সব কিছু। এখানে 8টা উইংস আছে, 8টা উইংস যদি সঠিকভাবে কাজ করে তাহলে কিন্তু এভরিডে আপনার সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন সেখানে, এবং তাদের কাজের মাধ্যমে কিন্তু আপনার প্রতিনিয়ত এভরিডে আপনার আমাদের বাজার দর কতটা হওয়া উচিত এটা তারা মনিটরিং করে বের করতে পারে, কিন্তু তারা সেইভাবে স্টাডি করে না, হয়তো করতে দেওয়া হয় না। আর যারা ওই যে বললাম যে 5টা বা
6টা বড় বড় কর্পোরেট কোম্পানি যারা আছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সাথে ব্যবসার সাথে জড়িত আছে, তারা এটা নিয়ে স্টাডি করে, তাদের রিসার্চ সেন্টার আছে যে ওয়ার্ল্ড মার্কেটে কোনটার কত দাম আছে, বাংলাদেশ ব্যাংক থেকে কী পরিমাণ আমাদের ইম্পোর্ট করা হয়েছে, আমাদের বর্তমান ফসল কী পরিমাণ উৎপন্ন হয়েছে, কী পরিমাণ স্টক আছে, সব তারা জানে। বাণিজ্য মন্ত্রণালয় জানে না, জেনেও না জানার ভান করে। সব কিন্তু বড় বড় কর্পোরেট যে 4টা বা 5টা আছে তারা জানে, তারা স্টাডি করে, তারা স্মার্টলি আর হ্যান্ডেলিং করে, ঠিক করে ওইভাবে জিনিসপত্র দামটা বাড়িয়ে তারা সেভাবে পকেট ভারী করে। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হলো এটা এখন যে ধরেন বাণিজ্য মন্ত্রী আছেন বা যে আছেন, উনি তো অ্যাকচুয়ালি সেই 8টা উইংস নিয়ে তার কাজ করতে হবে। বিগত 15.5 বছর যারা কাজ করেছে তাদের নিয়ে কাজ করতে হচ্ছে। তো এই জন্য চট করে হয়তো সে ওটা অতটা করতে পারছে না। তাকে যদি সেইভাবে সুযোগ দেওয়া হয় এবং প্রকৃতপক্ষে যারা ব্যবসায়ী আছে তাদেরকে, সেও একজন ব্যবসায়ী, আরও এক্সপার্ট যারা আছে তাদেরকে নিয়ে যদি বসে এই 8টা উইংসকে সচল করে, তাহলে কিন্তু আপনার কোনো জিনিসের দাম বাড়বে না। এবং দেখুন, যত কিছু বলেন অনেকে স্বীকার করছে না, বর্তমান কিন্তু কাঁচা বাজার দর সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং বেশ দাম কমে গেছে, এখানে কমে গেছে। এবং আলুর দাম তো এত কমে গেছে যে তারা এখন মিছিল করছে, তারা এখন ফেলে দিচ্ছে। এখানে কোনো হিমাগার নাই, কোনো আপনার স্টোরেজ নাই, তারা কি করবে? তারা ফেলে দিচ্ছে, কান্নাকাটি করছে। সামনের বার কিন্তু আলু ফলাবে না, তারা অন্য চাষ করবে। তো এই ধরনের কথা যদি আপনার আমাদের মন্ত্রণালয় তারা স্টাডি করে, তাদেরকে যদি প্রোভাইড করে, তাদেরকে যদি সংরক্ষণের সুবিধা করে, তাদেরকে যদি ফিনান্স দিয়ে তাকে হেল্প করে, তাহলে কিন্তু সে এই ধরনের বাধাপ্রাপ্ত হবে না। আপনি দেখেন 2019 সালে কি হয়েছিল, একটা সিন্ডিকেট তারা কাজ করেছে, পেঁয়াজকে প্রায় 300 বলে যে থার্ড সেঞ্চুরি করা বা 3 সেঞ্চুরি করা, মানে 300 টাকা পর্যন্ত হয়ে গিয়েছিল। এটাও কিন্তু টোটালি সিন্ডিকেট, মানে কৃত্রিম সংকট সৃষ্টি করে এটা করেছিল। এখনও প্রতিনিয়ত করতে চাচ্ছে, কোনোটা পারছে কোনোটা পারছে না। আপনি দেখুন এখন পেঁয়াজের দাম কম, আলুর দাম কম, আর প্রত্যেকটা শাকসবজির দাম কম, সব কিছু কম আছে। শুধু যেটা ইম্পোর্টেড, যেটা তাদের উপরে বেশি ডিপেন্ড করে ওই 5টা কোম্পানি, সেই সমস্ত জিনিস ভোজ্য তেল আপনার পাওয়া যাচ্ছে না। চিনির দাম যেটা করেছে, এটা একটু সুযোগ করাতে এখন তাদের ফ্যাক্টরিতে যে দাম আছে, মানে মিলে তার চাইতে দাম কিছুটা চিনিতে কম আছে, কিন্তু ভোজ্য তেলে পারছে না। আর পারছে না আপনার চালে পারছে না। চালটা আপনার যেই শুধু বলেছে যে চাল আমরা ইম্পোর্ট করব, বাণিজ্য মন্ত্রণালয় এই কথাটা আপনার এসআরও জারি করেছে, সঙ্গে সঙ্গে আপনার চালের দাম 1 থেকে 2 টাকা 3 টাকা কমেছে। এটা আমি একজন ব্যবসায়ী, আমি বলবো আমাদের ব্যবসায়ীরা এটা কারসাজি করে, ব্যবসায়ীটা মানে তার স্মার্টলি হ্যান্ডেলিং করে সেভাবে আগায়। এই কারণে আমি বলতে চাচ্ছি যে সরকার যদি তার যে উইংস আছে, উইংস নিয়ে যদি সঠিকভাবে স্টাডি করে এগোয়, তাহলে কোনো জিনিসের দাম বাড়ার কথা না। এবং যে ইম্পোর্ট করছে তার ইম্পোর্ট করা খরচ কত পড়ছে, তার এখানে পরিবহন সব কিছু নিয়ে কত খরচ পড়ছে এবং তার কত টাকা দাম হওয়া উচিত, এটা সরকার বেঁধে দিলে তো সুন্দরভাবে কীভাবে হবে, প্রতিদিন মনিটরিং করতে হবে। এখানে দেখা গেছে যে আমাদের হয়তো রমজানের আগে, আমাদের কোরবানি ঈদের আগে, পূজা পার্বণের আগে, এই সময় কিছু তারা মনিটরিংয়ে যায়, বাজারে যায়, কিছু ফাইন করে, দেখা গেলো যে অনেক কাজ করছে। অ্যাকচুয়ালি তা নয়, তাদের মধ্যে সদিচ্ছা নাই, তাদের মধ্যে একটা চেইন অফ কমান্ড নাই। এই কমান্ডগুলো ঠিক রাখতে হবে এবং স্টাডি করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয়ে যারা কাজ করছেন তারা প্রতিনিয়ত তাদের খেয়াল রাখতে হবে যে 18 কোটি লোক আমাদের দিকে তাকিয়ে আছে এবং এখানে 80% যারা আপনার ক্রয় ক্ষমতা তাদের খুব কঠিন হয়, তাদের নাগালের মধ্যে রাখতে হবে। এটা যদি চিন্তা করা হয়, এটা চাইলেই সম্ভব, এটা কোনো ব্যাপারই না। আমি মনে করি এটা খুব ইজি করা যায়। তবে যেহেতু এর আগে তৈরি করা যাদের দিয়ে আমরা করব, যাদের হ্যান্ডেল করাবো, তাদেরকে চট করে আমরা আমাদের মধ্যে বা ব্যবসায়ী যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি নিতে পারছেন না। এই জিনিসটা একটু প্রবলেম আছে। বাট এটা স্ট্রংলি যদি হ্যান্ডেল করে, 2-1 জনকে যদি ধরেন, আপনার বড় একটা কোম্পানিকে যদি সেভাবে ধরে যে আপনি ইম্পোর্ট করে নিয়ে আসলেন, এটা আপনি মজুদ কেন করেছেন, কেন আপনি বাজারে ছাড়েন নাই, এরকম একজনকে ধরে যদি সেইভাবে তাকে টাইট করে ধরা হয় এবং প্রচার করা হয়, অ্যাট দ্য সেম টাইম যিনি সচিবালয় যারা আছেন, এরকম 2-1 জনকে যদি তার এই খামখেয়ালির জন্য, তার এই লিকেজের জন্য কোনো জিনিসের দাম বেড়ে যায়, তাকে যদি সেইভাবে আপনি ধরতে পারেন, 2-4 জনকে এইভাবে যদি ইনস্টলড আপনি দেখাতে পারেন, দেখবেন যে আপনার সব কমে গেছে। থ্যাংক ইউ সো মাচ। মীর মাসুদুজ্জামান, আপনার কাছে একটুখানি শুনি যে খন্দকার রুহুল আমিন যেমনটি বলছিলেন যে কঠোর মনিটরিং এবং
কর্মতৎপরতার মাধ্যমে এটা কমিয়ে আনা সম্ভব। আপনি আবার একটু কালচারের উপর জোর দিচ্ছিলেন যে সিস্টেম এবং যে কালচারটা আসলে গড়ে উঠেছে। যদি আমরা এটা ভাঙতে চাই, আপনার কি মনে হয় যে কোন কোন স্টেক হোল্ডার আছে যারা আসলে দীর্ঘমেয়াদে এই কালচারটা ভাঙতে সাহায্য করতে পারে, বা কি কি স্টেপ আসলে নেওয়া দরকার বলে মনে করেন? জনাব খন্দকার যেটি বলছিলেন, যদি প্রয়োগের উপরে জোর দিচ্ছিলেন, যে সিস্টেম আছে সেই সিস্টেমের ভেতরেই নজরদারিটা সত্যিকার অর্থে করা এবং এটাকে সত্যিকার অর্থে কঠোরভাবে প্রয়োগটা করা, তিনি কঠোর ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা। কিন্তু আমি এর সঙ্গে যোগ করতে চাই যে এটার মধ্যে আসলে নীতি প্রণয়নেরও কিছু ব্যাপার যুক্ত করা জরুরি বলে মনে হয়। যেমন ধরেন, একটা মুনাফা ব্যবসায়ীরা করবেন নিশ্চয়ই, মুনাফার জন্যই ব্যবসা এবং তাদের অনেক পুঁজি বিনিয়োগের ব্যাপার এখানে আছে। কিন্তু একটা সিলিং যদি নির্ধারণ করে দেওয়া যায় যে এই ক্ষেত্রে এই মৌসুমে এই পণ্যের জন্য এতটুকু মুনাফা অর্জন, অনেক পণ্যের ক্ষেত্রে আমরা দেখি এটা বেঁধে দেওয়া হয়। যেমন কিছুদিন আগে তেলের ঘটনা ঘটলো, যে তেল পাওয়া যাচ্ছিল না, তারপর দাম নির্ধারণ করে দেওয়ার পরে তারপর আবার তেলের সহজলভ্যতা হলো। তো যখন এই যে নির্ধারণ করে দেওয়ার পরে কখন সহজলভ্য হয়ে ওঠে, যখন ব্যবসায়ীরা মনে করেন যে এই নির্ধারিত দাম আমার যথাযথ মুনাফা অর্জনের জন্য উপযোগী। আবার যখন তারা মনে করেন যে এটা আমার যথাযথ মুনাফা অর্জনের জন্য উপযোগী নয়, তখন তারা সেটি মেনে নেন না এবং তখন আমরা আবার দেখি যে বাজার আগের মতোই থেকে যায়। সরকারের ঘোষণা যাই থাকুক না থাকুক, যত কঠোরতাই তাদের বক্তব্যে কিংবা বাজার মনিটরিং ব্যবস্থায় আমরা দেখি না কেন, আমরা বাজার পরিস্থিতির উন্নয়নটা তত বেশি আর দেখতে পাই না। তাহলে এই ক্ষেত্রে এই যে নির্ধারণ করে দেওয়ার যে ব্যাপারগুলো, নীতিগুলো নির্ধারণ, যেমন একটা দৃষ্টান্ত দিয়ে আমি বলি, সেই কবে থেকে আমরা শুনে এসেছি যে রাজধানীতে সিএনজি চালিত অটোরিকশা মিটারে চলবে, নীতি নির্ধারণ করে দেওয়া আছে। আজ অব্দি এর কোনো বাস্তবায়ন কোথাও আমরা দেখেছি? কোথাও না। কয়েকদিনের জন্য হয়তো দেখা গেছে, তাও খুব সীমিত মাত্রায় আমরা শুনেছি যে যাত্রীদেরকে বলতে শুনেছি মিটারের চাইতে এত টাকা বাড়িয়ে দেওয়া হবে, তাহলে নিয়ে যাবে। তাহলে মিটারের যে হার নির্ধারণ করে দেওয়া হলো, তার মানে সেটা যারা অটোরিকশা চালক তারা মেনে নিচ্ছেন না, অর্থাৎ তারা তাদের জন্য এটাকে উপযোগী মনে করছেন না এবং তারা তাদের যুক্তি দেখাচ্ছেন যে এই কারণে এটা আমার জীবন ধারণের জন্য যথেষ্ট নয় এই হারে অটোরিকশা চালালে। একই ঘটনা বাজারে এই পণ্য বেচা কেনার ক্ষেত্রেও ঘটে থাকতে পারে। তো কাজেই যখন এগুলো নির্ধারণ করে দেওয়া হয়, তখন এই নির্ধারণ করে দেওয়ার প্রক্রিয়া যদি অংশগ্রহণমূলক হয়, নির্ধারণ করার সময় যদি ব্যবসায়ী সহ, ভোক্তা সহ, যারা সংশ্লিষ্ট আছে, বিশেষজ্ঞ সহ সবার মতামত নিয়ে সবার অংশগ্রহণের ভিত্তিতে বাস্তবতা, বাজারের প্রকৃত অবস্থা যাচাই করে এগুলোর মূল্য, মুনাফার হার এগুলো নির্ধারণ করে দেওয়া হয় এবং তারপরে যদি এই মনিটরিং বলি বা কঠোর বাস্তবায়ন বলি, সেটি অনেকটা বাস্তবসম্মত হয়। কিছুদিন আগে যে ভ্যাট প্রয়োগ করা হলো উচ্চ মাত্রায়, সেটা নিয়ে নানা ধরনের কথা বলছে যে এই ভ্যাটের পরিমাণ আসলে বড় কোম্পানি বা বৃহৎ পুঁজির মালিকের গায়ে আসলে কোনো আঁচড় কাটছে না, বরং ক্ষুদ্র মাঝারি উৎপাদক যারা রয়েছেন বা উদ্যোক্তা যারা রয়েছেন তাদের আসলে দফায় দফায় যে উচ্চ হারে ভ্যাট দিতে হচ্ছে, সে কারণে তারা আসলে দাঁড়াতে পারবেন না। এই বিষয়ে আসলে কি বলবেন খন্দকার রুহুল আমিন আপনি? আচ্ছা, এটা বলার আগে এটা খুব রিলেভেন্ট কথাটা বলেছেন, সত্যি কথা। যেমন আমাদের হোটেল রেস্টুরেন্টে আগে ছিল 5%, সেখানে চট করে 15% করা হলো এবং যখন তাদেরকে আমরা ধরা হলো সেই উপদেষ্টা থেকে আরম্ভ করে, ওনারা বললেন যে না, এটা তো অ্যাকচুয়ালি সাধারণ লোকদের উপরে করা হয় না, এটা ব্যবসায়ীদের উপরে করা হয়েছে। আমার কথাটা এটা, ব্যবসায়ীরা তো সাধারণ মানুষের থেকেই নিচ্ছেন। ক্রেতাদের কাছ থেকে একটা রেস্টুরেন্টে কারা যায়? ওখানে একজন আপনার শ্রমিক যায়, একজন রিকশাওয়ালা যাবে, নিম্ন আয়ের লোকরাই তো ওখানে যাবে। যারা যারা বড় ব্যবসায়ী তারা কিন্তু সেরকম তারা জানে, গেলেও তারা স্ট্যান্ডার্ড হোটেলে যায়, সেখানে 15% কেন, আপনার সোনারগাঁ শেরাটনে 64% ট্যাক্স। তাতে কি আছে, মানুষ যাচ্ছে না ওখানে, আপনার রুমই পাবেন না ওখানে, আপনার ঠিক মতো আপনার জায়গাও পাবেন না, ওখানে 64% তারা ট্যাক্স দিচ্ছে। তারা পারে, কিন্তু তারা আমাদের দেশের কতটুকু জনগণ এবং আমি পারি কিনা আমার এটা দেখতে হবে, এটা তারা দেখেন না। এখানে আরেকটা কথা আমি বলতে চাচ্ছি, যেটা ধরেন আপনার ওই যে বললাম না যে কঠোর মনিটরিং লাগবে, যে 8টা সেল আছে, সেল তারা দেখবে যে আমার ঠিক, আপনি ধরেন আমি পিএইচটার কথাই বলি, পিএইচটা আমার কি পরিমাণ হয়েছে এবং কতটুকু লাগবে, সঠিক তথ্য কিন্তু আজ পর্যন্ত কেউ আমাদের দিতে পারে না। আপনি এখনও জানতে চান, আর যদি সঠিক তথ্য চাবেন তাহলে সেই 2019 সালেরটা দিবে, 21 সালেরটা দিবে, এই যে এখন যে 24 সালে দেওয়ার কথা এটা তারা দিতে পারবে না। তথ্য যদি আপনি না পান তাহলে আপনি কিভাবে আগাবেন? তাহলে তারা দায়িত্বটা পালন কি করে? এই তথ্য যদি থাকে ঠিক যে আমার গত 6 মাসে আমার পেঁয়াজ ধরেন 30 লক্ষ মেট্রিক টন হয়েছে, আমার দরকার 40 মেট্রিক টন, তখন আমি 10 লক্ষ টন শর্ট আছে, এটা তাড়াতাড়ি আমি ইম্পোর্ট করে এটা আমি বাজারে ছেড়ে দিলে তাহলে কিন্তু চট করে
বাড়তে পারবে না। সেটা না করে চুপচাপ থাকে, তারা কিছুই বলে না। আর এর মধ্যে যারা স্মার্ট ব্যবসায়ী তারা কিন্তু 30 লক্ষ টনের মধ্যে 10 থেকে 20 লক্ষ টন তারা নিজেরা কিনে রেখে দেয়। তাহলে কি হলো যে ডবল এটা প্রেশারটা পড়লো। এবং কেউ যদি ইম্পোর্ট করতে যায় ইম্পোর্ট করতে দিবে না। যখন বেড়ে যাবে হঠাৎ করে মালটা ছাড়বে, টাকাটা তুলে পকেটে নিয়ে যাবে, তখন দেখা গেল যে বাণিজ্য মন্ত্রণালয় তাদের মানে ঘুম ভাঙবে, তখন বললো ঠিক আছে পেঁয়াজ আমদানির উপরে আমরা ট্যাক্স কমিয়ে দিচ্ছি। সেই দেখা যায় যে বড় বড় কোম্পানি সেটা করছে, ছোটো ছোটো কোম্পানি করতে পারছে না। এটা না করে তাদের মনিটরিং করে এবং অ্যাডভান্স চিন্তা করে তাদের আগাতে হবে। এইটা যদি তারা না পারে তাদের জবাবদিহিতে আনতে হবে যে কী কারণে এই পেঁয়াজের দাম বাড়লো এবং বাড়ার কারণে লিকেজটা কারা কারা করেছে, তাদেরকে সেইভাবে যদি আইনের আওতায় বা তারা জবাবদিহির আওতায় আনা যায় তাহলে কিন্তু সেখানে কাজ হবে। সেখানে হয়েছে কি আমাদের যে সিস্টেম অনুযায়ী খুব বেশি হলে তাকে একটু ট্রান্সফার করে অন্য জায়গায় দিয়ে গেল, সেই ধরনের সচিব বা উপসচিব বা যারা আছে। এইটাই শাস্তি। এই শাস্তি তো আপনার তার কোনো প্রবলেম হলো না, হইলেও তো আমাদের সাধারণ ক্রেতাদের তাদের পকেট কাটা গেল। এই কারণে আমি বলছি আর সবসময় খেয়াল করতে হবে ইম্পোর্ট প্রত্যেকটা ব্যবসায়ীকে সুযোগ করে দিতে হবে। এটা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা থাকবে, তফসিলি ব্যাংক যত ছোট আকারে হোক না কেন সবাই যেন ইম্পোর্ট করতে পারে, সবাই যেন ডলারের ক্রাইসিস বলে বিশেষ করে পেরিশেবল গুডস নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো আছে সেগুলোর ইম্পোর্টের ব্যাপারে প্রত্যেকটা ছোটোখাটো ব্যবসায়ী করতে পারবে। এবং এখানে নির্দিষ্ট কয়েকটি কোম্পানি যে করতে পারবে তাদের শুধু এলসি খোলার সুযোগ দিবে, এটা যেন না হয়। থ্যাংক ইউ সো মাচ। মাস্টার ভাই, একটুখানি জানতে চাই, আপনি নীতি নির্ধারণ নিয়ে কথা বলছিলেন, আবার আমাদের দেশে কাকে কোন দায়িত্বটা দেওয়া হয় সেটা নিয়েও তো নানা ধরনের প্রশ্ন থাকে। এই যে টিসিবির পণ্য দেওয়া হয় আমাদের কৃষিজ পণ্য এবং বিভিন্ন খাদ্য পণ্যের জায়গায়, সেটার দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় না রেখে খাদ্য কৃষি মন্ত্রণালয়কে দিলে সেটার ভালো সমন্বয় হবে বলে অনেকে মনে করেন। আপনার কি মনে হয়? আপনি যে শব্দটি ব্যবহার করছিলেন যে আসলে বাণিজ্য মন্ত্রণালয় তো বাজার পরিস্থিতি নিয়ে তো কাজটা মূলত বাজারের পণ্য মূল্য সহনীয় অবস্থায় রাখার জন্য ওটি আরেকটি পদক্ষেপ। এটা এক ধরনের মানে প্রতিযোগিতার মতোই তৈরি করে যে টিসিবিতে এই দামে পাওয়া যাচ্ছে, তাহলে বাজারে খুব বেশি হলে মানুষ কিনবে না। তখন যারা টিসিবির লাইনে না দাঁড়াতে পারেন তারা বাজারে গিয়েও একটা ন্যায্য মূল্যে জিনিস পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। টিসিবি তো শুধু এই জন্য না যে এই ট্রাকেই আপনি কম পাবেন আর বাজারে আগুন দরে আপনাকে কিনতে হবে। এটা বাজারে ভারসাম্য তৈরির, হ্যাঁ তাই হচ্ছে, কিন্তু এটা ভারসাম্য তৈরির একটা কৌশল হিসেবেও এটার পেছনে কাজ করে, মানসিকতাটা কাজ করে। এটা এখানে দেখেন না অনেক ইয়াং ছেলেরা তারা লাইনে দাঁড়ায় সেভাবে মাল কিনে ওরা আবার বিক্রি করছে ওপেন মার্কেটে, সেটাও করছে। এই সুযোগ আবার আপনি যেটা বলছিলেন যে সব ধরনের ক্রেতা টিসিবি লাইনে দাঁড়াবেনও না, দাঁড়াবেনও না, এবং সেটা তাদের দাঁড়ানোর জন্য নাও বলেও দেওয়া থাকে যে এই ধরনের ক্রেতারাই টিসিবির পণ্যের জন্য লাইনে দাঁড়াবেন। কিন্তু আমরা দেখি যে অনেক ধরনের ক্রেতারাই যাচ্ছেন এবং এইটারও এক ধরনের অবৈধ ব্যবহার করা হচ্ছে টিসিবির পণ্য সংগ্রহের ক্ষেত্রে, এবং যেখানে আমরা অনেক সময় অপ্রীতিকর অবস্থার এবং সেটাও এনাফ কিনা সেটাও তো নিশ্চয়ই দেখার ব্যাপার। এটাই আমরা বলছিলাম যে এখানে সমন্বয়টা জরুরি আসে। এখানে বাণিজ্য মন্ত্রণালয়ের একটা পদক্ষেপ একেবারেই তুলে দেওয়ার মতো কিছু না। আমাদের প্রতিযোগিতা কমিশন এখানে কতটা অ্যাক্টিভ রোল পালন করছেন যে কেউ বলতে পারেন? প্রতিযোগিতা কমিশনের দায়িত্ব কিন্তু এগুলো দেখা এবং খুব ভালো একটা সেক্টর। এটা ওই যে আপনার বাণিজ্য মন্ত্রী 8টা উইংসের মধ্যে একটি উইংস, তাই তো, কিন্তু সেই তুলনায় আমরা দেখি নাই বা তারা সেরকম স্টাডি করে দায়িত্ব পালন করে কি না। যদি করতেন তাহলে কিন্তু এই ধরনের আপনার এই যে কারসাজি হওয়া বা শর্টেজ হওয়া এটা কিন্তু হওয়ার কথা না। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেড। তারা ঠিকমতো পালন করছে না দেখে এই ধরনের শর্টেজ হচ্ছে। এবং আমরা আসলে এই হতাশার কথা শুনতে চাই না যে এটা ভাঙা সম্ভব না। আমরা আপনাদের মতো আশার কথাই বলতে চাই যে চাইলেই ভাঙা সম্ভব। এটা সিম্পল জিনিস, আমার কাছে মনে হয় খুবই সিম্পল, খুবই সিম্পল, এবং এটা বাণিজ্য মন্ত্রণালয় পারে। আমরাও চাই যে আমাদের সদিচ্ছা থাকুক, যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের। এটা আমি খুব আশাবাদী মানুষ হিসেবে মনে করতে চাই, কিন্তু খুবই সিম্পল যখন বলা হয় এটা যদি একটু ব্যাখ্যা করে বলেন যে কেন এত সিম্পল মনে হচ্ছে? সিম্পল কেন এই কথা বললাম না, আমার 8টা উইংস নিয়ে যদি আমি বসি এবং আমার ধরেন এখন বর্তমান অবস্থা প্রধান উপদেষ্টা বলবে স্যার এটা আমার উপরে দায়িত্ব দেন, আমার যা যা করা দরকার আমি করবো, আমাকে কোনো ইন্টারফেয়ার করতে পারবেন না, এবং অন্য কোনো বড় ব্যবসায়ী বা যেন না করতে পারে, আমি দেখেন করি। এই জিনিসটা সে নেওয়ার পর 8টা উইংস নিয়ে বসুক, বসার পরে আমি সামনে রমজানে যেটা আর কয়েকদিন বাকি আছে সে দেখো আমার কি কি মাল বাংলাদেশ ব্যাংকে বলুক একটা স্টাডি দেখ কী কী ইম্পোর্ট করা হয়েছে
এবং স্টকে যেটা আছে আমার আছে না, একটা উইংস আছে না, তাকে বলবো আমার স্টক কী আছে এটা দেখো, এবং গত বছর রমজানে কি পরিমাণ খরচ হয়েছিল এটা একটা ডাটা দাও। এই ডাটাটা নিয়ে যদি সে বসে এবং মনে করে যে আমাদের এইটা শর্টেজ আছে, এটা শর্টেজ নাই, যেটা শর্টেজ নাই অসুবিধা নাই, আর বাদ বাকি যেটা শর্টেজ আছে চট করে উনি ওইটাকে ট্যাক্স কমিয়ে দিয়ে এটা আনার ব্যবস্থা করবে এবং ওপেন ছেড়ে দিবে। শুধু ওই 5টা কোম্পানি না, সাধারণ একজন মৌলভীবাজারের ব্যবসায়ী, খাতুনগঞ্জের সাধারণ ব্যবসায়ী যেন ইম্পোর্ট করতে পারে, এবার ইম্পোর্ট করে নিয়ে আসুন, দেখবেন যে মালের দাম বাড়বে না, কোনোভাবেই বাড়তে পারবে না। আপনাদের 8টা উইংস নিয়ে আপনি কাজ করেন, আপনি দেখবেন যে চট করে কমিয়ে ফেলতে পারবেন। এবং আমি মনে করি, আমি খুব আশাবাদী, সে যদি ইচ্ছা করে যে হ্যাঁ আমি একটা অত ইনস্ট্যান্ট দেখাই যে আমরা পারি, আর আমাদের মধ্যে কিছুটা পরিবর্তন আনতে হবে। আমি একজন ব্যবসায়ী হিসেবে পরিবর্তন করব যে আমি রমজান মাসে আমার স্পিরিচুয়াল দিক দিয়ে, ধর্মীয় অনুভূতির দিক দিয়ে, যে আমি সাধারণ জনগণকে আমি কষ্ট দেব না, এইটা যদি মনে করে তাহলে আমি মনে করি সে কিন্তু ভালো কিছু করতে পারে। এবং মনে করবে যে অন্য দেশ যখন রমজানের মধ্যে বা ওদের ফেস্টিভ্যালের মধ্যে দাম কমিয়ে দেয়, আমরা একটু দেখি না দাম কমানো যায় কিনা। যেমন আমাদের হোটেল রেস্টুরেন্টে আমি বলবো রমজান মাসে আমরা কখনো কোনো জিনিস দাম বাড়িয়ে দিই না, আমরা আগে যে দামে আমরা বিক্রি করেছি প্রতিটা আইটেম সেই দামে বিক্রি করি। তদ্রূপ সবাই কিন্তু এভাবে করতে পারে না। আমি শুধু এইটাই যোগ করতে যাচ্ছিলাম, উনি যে নৈতিকতার কথা বলছিলেন, মূল্যবোধের কথা বলছিলেন, এটা তো মৌসুমি না যে শুধু রমজান মাসের জন্য, এটা সব সময়ের জন্যই প্রযোজ্য, এটা একটা উন্নয়নের বিষয়। কিন্তু আমার কথা হচ্ছে যে একটা মানুষ নৈতিক হবে কি হবে না এটা বাধ্য করার বিষয় না, কিন্তু যেন পদ্ধতিগতভাবেই তাকে একটা নিয়ম নীতির মধ্যে থাকতে হয়, এটা পদ্ধতি দিয়ে নিশ্চিত করা জরুরি। আপনি যেটা পদ্ধতিগুলোর কথা বলছিলেন, খুব কৌশলগতভাবেই আপনি উইংগুলোর কথা বলছিলেন, তাদের মধ্যে সমন্বয়ের কথা বলছিলেন, কঠোরভাবে বাস্তবায়নের কথা বলছিলেন। কিন্তু আমি বলছি যে যখন অতিরিক্ত মুনাফালোভী ব্যবসায়িক মনোবৃত্তি নির্ভর এই ক্ষমতা কাঠামো বা রাজনৈতিক বন্দোবস্ত থাকে, তখন আসলে কতটা ব্যবসায়ীদের উপরে এই সিস্টেম প্রয়োগ করা সম্ভব হয়। কারণ এরা আপনি নিজেই বলছিলেন যে সিন্ডিকেটই বরং ক্ষমতা কাঠামোকে অনেক সময় ডমিনেট করে। তো এইটা যখন বাস্তবতা, তখন এই বাস্তবতায় আপনি যে কঠোরতার কথা বলছিলেন সেটা প্রয়োগ করা কতটা সম্ভব? আমি এখানে সিম্পল যে কথাটা বলতে চাচ্ছি প্রয়োগ আগে, এখানে আমি চাই যে এই রমজান আসছে, আমরা যারা ক্রেতা যারা ভোক্তা, আমাদের দায়িত্ব হবে চট করে 1 মাসের যে রমজানে যা লাগবে তা একবারে কিনে ফেলবো, তাহলে কিন্তু বাজারের উপরে প্রেশার পড়বে, হঠাৎ করে আপনার অনেক কিছু অভাব হবে, দামটা বেড়ে যাবে। এটা যেন আমরা না করি, ম্যাক্সিমাম 1 সপ্তাহের যে আমার খরচ হবে সেই খরচেরটা আমি রাখবো। আমি ক্রেতা হিসাবে একজন ভোক্তার কাছে অনুরোধ করছি এটা যেন না করে। আর দ্বিতীয় যেটা আমি বলবো যে আমরা যারা মিডিয়া লাইনে যারা আছেন, এখানে মিডিয়াদের দায়িত্ব থাকবে যেন সঠিক জিনিসটা সঠিকভাবে, যে ওখানে এই কারণে হয়তো কোনোভাবে ট্রাক যেতে পারে নাই বা ওইটার জন্য না দেখে, মেইনলি আমাদের যে খাতুনগঞ্জ, চকবাজার, মৌলভীবাজার, কারণ বাজার এই দিকটা যেন দেখে, অন্যদিকে যদি না দেখে তাহলে আমার মনে হয় মানুষ প্রভাবিত হবে না। একটা দেশকে ডেভেলপ করতে হলে, সমাজ পরিবর্তন করতে হলে নীতি নৈতিকতার পরিবর্তন করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আমার সময় বলছে একেবারে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। এই কথা ভুলে গেলে চলবে না যে বহু মানুষ, দরিদ্র মানুষ ও শ্রমজীবী তরুণের রক্তের বিনিময়ে সরকার পতনের পর আমরা পেয়েছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। 6 মাস পার হওয়ার পরও এই সরকার যদি জরুরি খাদ্য কেনাকাটা একটু স্বস্তি ফেরাতে না পারেন, উল্টো যদি নানা অজুহাতে বেড়ে চলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম, তাহলে বড় বড় সংস্কার প্রক্রিয়া এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলাপ সাধারণ মানুষকে বরং হতাশ করবে কিংবা তাদের কাছে এটা অর্থহীন মনে হতে পারে। আমরা চাই যে সমন্বয়, সদিচ্ছা এবং স্বচ্ছতার ভিত্তিতে আমাদের যে বাজার মূল্য আছে, যে সিন্ডিকেট রয়েছে সেটা ভেঙে যাবে, বাজার মূল্য আমাদের সাধারণ মানুষের আয়ত্তে আসবে। সেই প্রত্যাশায় আজকের আয়োজন শেষ করছে। আবার দেখা হবে, আবার কথা হবে।